মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা সহ শীর্ষ নেতাদের আটক। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ককরোচ পার্টির। দায়িত্ব অবহেলায় রদবদল হতে পারে মন্ত্রিসভায়, জানালেন তথ্য উপদেষ্টা। পুনর্বন্টন অথবা নতুন কাউকে দেয়া, এগুলো যদি প্রয়োজন মনে করেন তিনি সেটা করবেন। বিএনপিকে মাঠের রাজনীতিতে সরব থাকার আহ্বান শরিকদের। সরকারি ব্যবস্থাপনায় হজের 2 প্যাকেজ ঘোষণা। বিমান ভাড়া গতবারের চেয়ে কমল 24,000 টাকা, জানালেন ধর্মমন্ত্রী। দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব। কমিশন সভায় আচরণ বিধিমালা সংশোধনের সুপারিশ। শহীদ জিয়া হত্যার আসামি মুজফফরকে মানবতাবিরোধী অপরাধ তদন্তে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। বেনজির ইস্যুতে আরও ব্যাখ্যা চাইছে দুবাই। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ, সাথে আছি আমি নাফিসা হক। আপনারা এতক্ষণ দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। শিক্ষার্থীদের ইস্যুতে এবার উত্তপ্ত ভারতের রাজপথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভের সময় বিরোধী দলীয় নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী সহ শীর্ষ নেতাদের আটক করেছে দিল্লি পুলিশ। আর এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর টানা হেঁচড়ায় আহত হন রাহুল সহ একাধিক কংগ্রেস নেতা। এমন পরিস্থিতির মধ্যে বিজেপি বিরোধী বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টেনে হিচড়ে সরিয়ে নেওয়া হচ্ছে ভারতের প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে। তোলা হচ্ছে প্রিজন ভ্যানে। এ সময় তার নাক দিয়ে রক্ত ঝরতেও দেখা যায়। ধস্তাধস্তি ও সংঘর্ষের এমন চিত্র দিল্লির 7 লোক কল্যাণ মর্গের। মঙ্গলবার ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে জড়ো হন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেস নেতারা। কয়েক ঘন্টায় তাদের অবস্থান কর্মসূচি রূপ নেয় নজিরবিহীন বিক্ষোভে, যেখানে দাবি ওঠে শিক্ষামন্ত্রীর পদত্যাগের। সে সময় তাদের উপর চড়াও হয় দিল্লি পুলিশ। আটক করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, প্রিয়াঙ্কা গান্ধী সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ বিরোধী জোটের আরো কয়েকজন নেতাকর্মীকে। এটা বিজেপির সন্ত্রাসবাদ, তারা ছাত্রদের কথা শুনছে না। আটকের আগেই আগুনে ঘি ঢালেন রাহুল গান্ধী। সামাজিক মাধ্যমে এক বার্তায় শিক্ষার্থীদের উপর আঘাতের প্রতিবাদে সবাইকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগেরও আহ্বান জানান। তুমুল উত্তেজনায় এখনো মুখ খোলেনি ভারতীয় জনতা পার্টি বিজেপি। এমনকি আটকদের বর্তমান পরিস্থিতিও রয়ে গেছে ধোঁয়াশায়। উত্তেজনার বারুদ ছড়িয়েছে বাকি রাজ্যগুলোতেও। এরই মধ্যে কংগ্রেস, সিপিআইএম সহ ইন্ডিয়া জোটের সব দলকে মতপার্থক্য ভুলে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীরব দাস, নিউজ 24। দিল্লির যন্তর মন্তরে আজও অবস্থান নিয়েছে ককরোচ জনতা পার্টি। আলোচনা শুরু হলেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা আন্দোলনকারীদের। আর এর মধ্যে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির প্রতিবাদে দিল্লিমুখী হাজারো কৃষককে ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। কৃষকদের ক্ষোভ এবং তরুণদের ককরোচ পার্টির আন্দোলন, দুই মিলিয়ে নরেন্দ্র মোদী সরকারের উপর তৈরি হয়েছে বহুমুখী রাজনৈতিক চাপ। লাঠিচার্জ, কাঁদানি গ্যাস আর সহিংস সংঘর্ষ কোনোটাই থামাতে পারেনি আন্দোলনের ঢেউ। পুলিশের অভিযানের পরও দিল্লির যন্তর মন্তরে আবারও জড়ো হয়েছেন ককরোচ জনতা পার্টির হাজারো কর্মী সমর্থক। তবে এবার রাজপথের উত্তাপের পাশাপাশি খুলেছে আলোচনার পথও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে বৈঠক করেছেন আন্দোলনের প্রতিনিধিরা। তাদের দাবি, আলোচনা ইতিবাচকভাবে এগুচ্ছে। এদিকে অনশনে অসুস্থ সোনাম ওয়াংচুককে উন্নত চিকিৎসার জন্য সফদরজং হাসপাতাল থেকে বেসরকারি মেদান্তা হাসপাতালে স্থানান্তরের অনুমতি দিয়েছে দিল্লি হাইকোর্ট। তবে সংলাপ শুরু হলেও আন্দোলন থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি ককরোচ জনতা পার্টি। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন আন্দোলন চলবে, তবে আপাতত দিল্লির রাজপথে কোনো মিছিল করা হবে না। দিল্লি পুলিশ যেভাবে শিক্ষার্থীদের পিটিয়েছে তা অত্যন্ত লজ্জাজনক। আমরা জানি মোদী ও অমিত শাহের নির্দেশেই এসব হয়েছে।
একই সময়ে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির প্রতিবাদে কৃষকদের নতুন কর্মসূচিও রাজধানীতে চাপ বাড়াচ্ছে। ফলে দিল্লিতে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে মোদী সরকারের সামনে এখন দ্বিমুখী চ্যালেঞ্জ। চন্দ্রা, নিউজ 24। কোনো মন্ত্রী যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারেন, সেক্ষেত্রে মন্ত্রিসভায় রদবদল হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এমন ইঙ্গিত পাওয়ার কথা জানান তিনি। সচিবালয়ে এসব তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, সাইবার বুলিং এবং অপতথ্য রোধে একটি আইনজীবী প্যানেল গঠন হচ্ছে, আর চলতি সপ্তাহেই হতে পারে প্রজ্ঞাপন। গত 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়। বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভায় 24 জন পূর্ণমন্ত্রী ও 23 জন প্রতিমন্ত্রী রয়েছেন। এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় 10 জন উপদেষ্টা রয়েছেন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টার সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রিসভা রদবদলের গুঞ্জনের বিষয়ে প্রশ্নের জবাবে জাহেদুর রহমান বলেন, দায়িত্বে অবহেলার প্রমাণ পেলেই তার জায়গায় নতুন কাউকে নিয়োগ দেয়া প্রধানমন্ত্রীর এখতিয়ার। জনগণের কল্যাণে যা করা প্রয়োজন তা করতে পিছপা হবেন না প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী একটা মন্ত্রিসভা তৈরি করেছেন, একটা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। এটুকু ওনার সাথে কথা প্রসঙ্গে আমি যতটুকু বুঝি, ওনার যদি কখনো মনে হয় যে কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বন্টন অথবা নতুন কাউকে দেয়া, এগুলো যদি প্রয়োজন মনে করেন তিনি সেটা করবেন। কারণ দিনের শেষে জনগণের কল্যাণ সাধন করা প্রধান। এটা এখন 180 দিনের পরপর হবে না তার চেয়ে একটু সময় লাগবে, সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। ডক্টর জাহেদ বলেন, সাইবার বুলিং ও অপতথ্য রোধে আইনগত বিষয় দেখভালের জন্য একটি আইনজীবী প্যানেল গঠন করা হচ্ছে। চলতি সপ্তাহেই জারি হতে পারে প্রজ্ঞাপন। তথ্য মন্ত্রণালয় তার অধীনে একটা আইনজীবী প্যানেল তৈরিতে কাজ করছে, যে প্যানেলটি আসলে এই ব্যাপারগুলোকে আইনগতভাবে ডিল করবেন। আমরা যে কেউ ডিসইনফরমেশনের শিকার হতে পারি, আমরা যে কেউ মারাত্মক মিথ্যা সাইবার বুলিং এর শিকার হতে পারি, আমরা ফেক ছবি, ফেক ভিডিওর শিকার হতে পারি। আইনজীবী প্যানেল যেটার কথা বলা হয়েছিল, এটা গঠন সম্পূর্ণ হয়েছে। এটা কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস ছিল, সব শেষে এই প্যানেল তৈরির কাজ শেষ। জাস্ট ফর্মাল প্রজ্ঞাপনটা বাকি আছে, এটা খুব দ্রুত 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দীর্ঘদিন পর গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেয় মানুষের প্রত্যাশা অনেক। এসব প্রত্যাশা পূরণ সরকারের জন্য চ্যালেঞ্জ। তাই সরকারে থাকা কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে উচ্চ পর্যায় থেকে তা দেখা হবে। সরকারের কাজের নানা ক্ষেত্রে নানা সমালোচনা তৈরি হবে, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় থাকা ব্যক্তিদের মধ্যে তৈরি হতে পারে। ইনফ্যাক্ট মিডিয়ার কাজই এটা। শানাজি আসপিন, নিউজ 24, ঢাকা। দক্ষতার সাথে সরকার পরিচালনার পাশাপাশি বাস্তবসম্মত কর্মসূচি নিয়ে বিএনপিকে মাঠে সরব থাকার আহ্বান শরিকদের। চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে এমন পরামর্শ দিয়েছেন সমমনা বিভিন্ন দলের নেতারা। ভবিষ্যতে বিরোধীদের মোকাবিলায় সমমনা দলগুলোকে যথার্থ মূল্যায়নের আহ্বানও জানান যুগপৎ আন্দোলনের শরিকরা। দীর্ঘ সময়ের আন্দোলন সংগ্রামের সঙ্গীদের সঙ্গে নির্বাচনের 5 মাস পর সোমবার আনুষ্ঠানিক বৈঠকে বসেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকে অংশ নেন যুগপৎ আন্দোলনের শরিক 42টি দলের শীর্ষ নেতারা। আমরা দীর্ঘ 15 বছর যখন একসাথে ভোটের আগে জোট সঙ্গীদের কেউ কেউ বিএনপিতে যোগ দিয়ে নির্বাচন করেন। এমনকি শরিক দলের বিজয়ী 2 জনের ঠাঁই হয়েছে নতুন সরকারের মন্ত্রিসভায়। তবে আসন সমঝোতায় ছেড়ে দেয়া 9 আসনে জয়ী হতে পারেননি যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর 9 প্রার্থী। তাই সরকারে অংশ হতে পারা আর না পারা নেতাদের বৈঠকে অভিব্যক্তিও ছিল ভিন্ন। যুগপৎ আন্দোলনের যতগুলো শরিক দল আছে, সবচাইতে শক্তিশালী এবং নেতাকর্মী নির্ভর দল হচ্ছে গণ অধিকার পরিষদ। তো সেই জায়গা থেকে আমি কোটা আন্দোলনের কনভেনার ছিলাম। আমার নেতৃত্বে 18 সাল থেকে 24 সাল পর্যন্ত একটি ধারাবাহিক আন্দোলন হয়েছে, কিন্তু আমিও কিন্তু নমিনেশন পাইনি। এই জন্য কিন্তু আমি আক্ষেপ করে বিএনপির বিরুদ্ধে বলা কিংবা এই সরকারের সমালোচনা করা, এটি কিন্তু আমি করছি না। কেউ কেউ তো বলতে চেয়েছেন তারা তো সরকারে আসতে চান, সরকারে অংশীদার হতে চান। আমাদের একজন তো বলেই ফেললেন আপনারা সরকারে আছেন আর আমরা তো এখন ফুটপাতে বসে আছি। দক্ষ হাতে সরকার পরিচালনা করলেই হবে না, রাজনৈতিক কর্মসূচি নিয়ে থাকতে হবে মাঠের রাজনীতিতে, এমন মনোভাবের কথাও জানান শরিক দলের নেতারা। দেশব্যাপী আমরা সরকারকে দেখছি, কিন্তু বিএনপি এটা এত বড় রাজনৈতিক দল, বিএনপিকে বাস্তবে আমরা কিন্তু মাঠে দেখছি না। আমি বলি যে আপনারা প্রকারান্তরে থেকে
জামাত এবং এনসিপির জন্য মাঠটা আপনারা ছেড়ে দিলেন কিনা। সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সহ সরকারি বিভিন্ন সংস্থায় সহস্রাধিক পদে নিয়োগ দেওয়া হয়েছে বিএনপি নেতাদের। সংসদে সংরক্ষিত 36 আসনেও নেই জোটসঙ্গীদের কোনো সদস্য। এ নিয়ে বৈঠকে ক্ষোভের কথা জানান কেউ কেউ। তাদের প্রত্যাশা, আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী সমর্থন দেওয়ার ক্ষেত্রে সমমনা দলগুলোর কথা বিবেচনায় রাখবে বিএনপি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। 2027 সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজের খরচ হবে 5,05,648 টাকা। উড়োজাহাজ ভাড়া গতবারের চেয়ে 24,830 টাকা কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে মুদ্রার দাম বৃদ্ধি এবং খাবার সাথে সার্ভিস চার্জ যুক্ত হওয়ায় হজ প্যাকেজের খরচ কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন তিনি। 2027 সালে হজ পালনের জন্য চলতি বছরের 1 জুলাই থেকে প্রাথমিক নিবন্ধন শুরু হয়। নিবন্ধন শেষ হবে আগামী 24 সেপ্টেম্বর। ব্রিফিংয়ে আগামী মৌসুমের হজ প্যাকেজ ঘোষণা করে ধর্মমন্ত্রী। জানান, সরকারি ব্যবস্থাপনায় 2টি প্যাকেজ থাকছে। নিম্ন প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। দ্বিতীয় প্যাকেজ 6,15,263 টাকা। হজ প্যাকেজ একে, এই প্যাকেজে হজ যাত্রীদের মক্কার হারাম শরীফের বই চত্বর হতে প্রায় 1000 থেকে 1400 মিটারের মধ্যে এবং মদিনায় মার্কাজি এরিয়ার আবাসন সুবিধা দেওয়া হবে। তিনি আরো জানান, এবার কমছে হজযাত্রীদের বিমান ভাড়া। 1,54,000 টাকা থেকে কমিয়ে এবার 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। আর হজযাত্রীদের খাবার ও সার্ভিস চার্জ সৌদি সরকার বহন করবে। তবে মুদ্রা বিনিময় হার বেড়ে যাওয়া সহ কয়েকটি কারণে সার্বিকভাবে প্যাকেজের মূল্য কিছুটা বেড়েছে। সৌদি রিয়াল আগে যেভাবে বাংলা টাকা যত কমে পাওয়া যেত, এখন কিন্তু তার বেশি দিতে হয়। ভবিষ্যতে আরো বেশি দিতে হতে পারে। ওটা তো আমাদের হাতে নয়, এটা ইন্টারন্যাশনাল। আর প্রতিটা খরচ কিন্তু বেড়ে যাচ্ছে। একটা দেশ দেখান যে তারা আগের তুলনায় কমাইছে। 40 রিয়াল করে দিয়ে দেয়া লাগতেছে, আগে এটা দেয়া লাগতো না। এটা ওই প্যাকেজের বাইরে হাজিরা নিজের পয়সায় খেতেন, এবার নিজের পয়সায় খাওয়া লাগবে না, এই পয়সাটা আগে দিয়ে দিতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে 2027 সালের 15 মে হজ অনুষ্ঠিত হতে পারে। সেই হিসেবে আগামী বছরের হজ ফ্লাইট শুরু হবে 8 এপ্রিল থেকে। শানাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি এবং খেলাপি ঋণের জামিনদাররা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন ভবনে সিএসসির সভাপতিত্বে কমিশনের বৈঠকে আইন সংশোধনের সুপারিশ চূড়ান্ত করা হয়। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদ আইনে সংশোধনী আনতে সরকারের কাছে সুপারিশ পাঠানোর প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক হয়। বৈঠক শেষে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে জানান ইসি সচিব। এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। যিনি ব্যক্তিগতভাবে বন্ধকদাতা তিনি তো আছেনই, কিন্তু গ্যারান্টার যারা, তাদেরকেও ঋণ খেলাপি হিসেবে অযোগ্য। সেবা প্রদানকারী সংস্থায় যদি কোনো বিল খেলাপি থাকে, সেটা ব্যক্তিগত হতে পারে বা প্রাতিষ্ঠানিক হতে পারে। আমার প্রতিষ্ঠানটাই বিল খেলাপি করেছে, সেক্ষেত্রে এই আপনার অযোগ্যতা হিসেবে আসবে। লাভজনক পদে থেকে নির্বাচন করা যাবে না। ইউনিয়ন পরিষদ, পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের ধাপ শুরু হতে পারে। আইন সংশোধনের জন্য দ্রুত সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে। প্রস্তুতির ব্যাপারটা তো চলমান। আমরা যেমন বলেছি যে 31শে জুলাই পর্যন্ত যারা ভোটার নিবন্ধিত হবেন তাদের নিয়ে আমাদের জানান 31 আগস্ট ভোটার তালিকা চূড়ান্ত হবার পরপরই ঘোষণা করা হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। 1 বছর আগের সেই বিভীষিকা আজও ভুলতে পারেনি দেশ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় হারিয়ে যাওয়া প্রাণগুলোর স্মরণে আয়োজিত আলোচনা সভায় উঠে এসেছে স্বজন হারানোর বেদনা, আহতদের পুনর্বাসন, সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধের প্রত্যয়। কোরআন থেকে তেলাওয়াত করবেন,
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অডিটোরিয়ামে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে আলোচনা সভা। কেউ সন্তান হারানোর বেদনা, কেউ স্ত্রী হারানোর কষ্ট তুলে ধরে মানসম্মত চিকিৎসা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং নিহতদের কবর সংরক্ষণ ও দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। আমার পূর্বের আঘাত তো আর ফেরত পাবো না। আপনি আমাদের আজীবন চিকিৎসা ও ভবিষ্যতে পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করবেন। এই কঠিন সময়ে আমাদের শুধু দূর থেকে সমবেদনা জানালেই হবে না, পুনর্বাসনের জন্য আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। একটা মৃত মানুষকে উপর দায় চাপিয়ে রাষ্ট্র তার দায়িত্ব পালন করতে পারে না। এটা নিয়ে আরো গভীর তদন্ত হওয়া উচিত। মাইলস্টোন ট্র্যাজেডিকে মানবিক বিপর্যয় আখ্যা দেন আলোচকরা। আহতদের চিকিৎসা, পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় সরকার পাশে থাকবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তাদের জীবনের উন্নতির জন্য এবং রিহেবিলিটেশনের জন্য যদি কিছু করতে হয়, ইনশাল্লাহ আমরা আমাদের সরকারের পক্ষ থেকে করব। এই ট্রমাটা আপনার কাছে চিরদিন থাকবে। প্রতিনিয়ত খোঁজ রেখেছেন, আপনাদের পাশে থেকেছেন। এখন সরকার প্রধান হিসেবে, ব্যক্তি মানুষ হিসেবে আমার বিশ্বাস তিনি একইভাবে আপনাদের পাশে আছেন এবং থাকবেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান বলেন, আহতদের বেঁচে থাকার লড়াই ও ঘুরে দাঁড়ানোর শক্তি পুরো জাতির জন্য অনুপ্রেরণা। একই সঙ্গে তিনি ট্র্যাজেডির সময় বাংলাদেশকে সহায়তা করা বিদেশি বন্ধু ও দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দের মনোবল সকলের প্রেরণার উৎস। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। সাহায্যের হাত বাড়ানো সেই সব সাহসী বীরদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই। I would like to thank our friends from different countries who have come forward in this unprecedented incident. মাইলস্টোন ট্র্যাজেডির দিনটিকে বার্ন অ্যাওয়ারনেস ডে হিসেবে ঘোষণার দাবি জানান আলোচকরা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মুজাফফর হোসেনকে আগামী 23 জুলাই হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানান, 1/11 থেকে শুরু করে 24-এর 5 অগস্ট পর্যন্ত মুজাফফর কোনো মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন কিনা তা তদন্ত করা হবে। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই হত্যা মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর হোসেন দীর্ঘ 45 বছর ধরে ছিলেন পলাতক। গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে জিয়া হত্যা মামলার আসামি হিসেবেই নয়, এবার মানবতা বিরোধী অপরাধের মামলাতেও বিচারের মুখোমুখি হচ্ছেন মুজাফফর হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে প্রসিকিউশন। তদন্ত করা হবে 1/11 থেকে শুরু করে 24-এর 5 আগস্ট পর্যন্ত সময়ে আসামি মুজাফফরের মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ততার বিষয়ে। তাকে আগামী তারিখে যদি আনা হয় আমাদের ট্রাইব্যুনালে, দেন আমরা তাকে সোনারেস্টের আবেদন করব এবং পরবর্তীতে অন্যান্য আইনগত যেসব কার্যক্রম আছে সেগুলি করা হবে। তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে। মাসুদউদ্দিন চৌধুরীকে আবারও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। এমনও হতে পারে যে এই দুইজনকে একত্রে মুখোমুখি জিজ্ঞাসাবাদেরও প্রয়োজন থাকতে পারে। এদিকে চিফ প্রসিকিউটরের অনুরোধে ডিজিএফআই, র্যাব ও ডিবির গোপন বন্দিশালা পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারক। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়ে সম্প্রতি দুদককে চিঠি দিয়েছে দুবাই পুলিশ। দুদক বলছে, চিঠির জবাব আগামী 2-1 দিনের মধ্যেই পাঠানো হবে। অবৈধ সম্পদ অর্জনের মামলার নথি সহ প্রয়োজনীয় সব কাগজপত্র পাঠানোর প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। গত জুন মাসের মাঝামাঝি সময়ে ইন্টারপোলের সহযোগিতায় দুবাইয়ে গ্রেপ্তার হন দুর্নীতি দমন কমিশনের মামলার পলাতক আসামি সাবেক আইজিপি বেনজির আহমেদ। আর এরপর তাকে দেশে ফিরিয়ে আনতে যৌথভাবে কার্যক্রম শুরু করে সরকার এবং দুদক। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।